এত হাইপ, এত দর্শক, এত আশা জাতীয় দলের সবচেয়ে দামি ম্যাচকে ঘিরে, কিন্তু 6 জন প্রবাসী ফুটবলার নিয়েও সিঙ্গাপুরের কাছে লজ্জায় ডুবল লাল সবুজের দেশ। মিশন শ্রীলঙ্কা, টাইগাররা কি টাইগার হয়ে ফিরবে? বাংলাদেশ ক্রিকেটে মিলিয়ন ডলারের প্রশ্ন। উত্তপ্ত ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ট্রান্সফার মার্কেট ৬২.৫ মিলিয়ন পাউন্ডে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ম্যাথিউস কুনহাকে দলে ফেরালো ম্যানচেস্টার ইউনাইটেড। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইমে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মামুন আব্দুল্লাহ। দেখছিলাম শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ম্যাচ, অকল্পনীয় হাইপ উঠেছিল। বাফুফে সর্বোচ্চ চেষ্টাও করেছে। 6 জন প্রবাসী ফুটবলারকে নিয়ে গঠন করা হলো। দর্শকরা ছুটে গেলেন মাঠে। টিকিট নিয়ে কি হাহাকার! অনেক ভিআইপি দর্শক এবং নারী সমর্থক খেলা দেখেছেন, কিন্তু যত গর্জন হলো তত বর্ষণ হলো না। হতাশ বাফুফে, হতাশ বাংলাদেশ। 50 লাখ মানুষের দেশ সিঙ্গাপুর 20 কোটি মানুষের দেশকে বিরাট লজ্জা উপহার দিল। বাংলাদেশ ফুটবলে টানেলের শেষে কোনো আলো দেখা যাচ্ছে না। যে হামজা, সমিত, ফাহমেদুলদের হাত ধরে বাংলাদেশের ফুটবলে নবজাগরণ, উন্মাদনার জোয়ারে পুরনো থেকে নতুন প্রজন্ম। প্রীতি ম্যাচে ভুটানকে হারিয়েছে লাল সবুজের দল, তবে এশিয়ান কাপ বাছে হেরেছে সিঙ্গাপুরের কাছে। তারপরও বেঙ্গল টাইগার্সদের বন্দনা ছিল নারী পুরুষ সব শ্রেণীর ফুটবল প্রেমীদের মুখে। হামজা চৌধুরীর খেলা দেখে মানে অবশ্যই ভালো খেলতেছে দেখে মানুষের এক্সপেকটেশনগুলো ওনারা মানে ফুলফিল করতেছে পারতেছেন দেখে কিন্তু সবাই এখন খেলা দেখতে আসতেছে। এখন আগে হয়তো বা অত আসতো না, বাট এখন মানে মানুষ ফুটবলের প্রতি আরো ঝুঁকতেছে। এটা খুব ভালো লাগতেছে দেখে। বাংলাদেশে আমাদের জন্মের পরে এত ক্রাউড কখনো দেখিনি আমরা, এত ফ্যান বেজ, এত দর্শক, এত জমকালো আয়োজন আমরা কখনো দেখিনি। উন্নতির যে জায়গাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছিল প্রবাসী যেসব বাংলাদেশি প্লেয়াররা ছিলেন আমাদের বাংলাদেশের বাইরে, তাদেরকে নিয়ে এসে ফুটবলের একটা উন্মাদনা তৈরি করা হয়েছে, যেটা বাংলাদেশে দীর্ঘদিন যাবত অনুপস্থিত ছিল। আমরা ফিরে যাচ্ছি সেই 90-এর দশকে, যখন মনেম, মুন্না, রুমি, সাব্বির, এমিলি এদের খেলা দেখতাম এবং আমরা অনুপ্রাণিত হতাম, আমরা গর্ব করতাম। তা আমার মনে হয় সেরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং বাংলাদেশের ফুটবল ইনশাল্লাহ এবার এগিয়ে যাবে। ইন্টেন্সিটিটা মানে যেমন প্যাশনস আছে, সব ফ্যান্সরা আছে, একটা এক্সাইটমেন্ট বিল্ড আপ হয়, প্লেয়ারদের প্যাশনটা, প্লেয়াররা কেমনে খেলে। স্মরণকালে সবচেয়ে বেশি দর্শক ঢাকা জাতীয় স্টেডিয়ামে, কানায় কানায় পূর্ণ ছিল গ্যালারি। আলোড়নতলা ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল দেখছেন সাবেক জাতীয় ফুটবলার সাব্বির। তার মতে দলীয় শক্তি মজবুত করতে আরও আগে নতুন প্রবাসী ফুটবলারদের দলভুক্ত করা উচিত ছিল। খারাপ খেলে, ভালো খেলেছে, তবে আন্ডারস্ট্যান্ডিংয়ে কিছু প্রবলেম আছে। তা এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ফুটবল যেটা অনেক আগে করা হচ্ছিল, যে অন্যান্য প্লেয়ার হামজা ছাড়া অন্যান্য প্লেয়ারদের সব আগে নিয়ে আসা হচ্ছিল, মিনিমাম 20-25 দিন আগে নিয়ে আসা হচ্ছিল। হামজা পরে আসলে কোনো সমস্যা নেই, কারণ হামজাকে আপনি যেখানে জায়গায় খেলান সেই জায়গায় খেলতে পারবে। কারণ কি এখন ইন্ডিভিজুয়াল ম্যাচ মানে প্লেয়ার খুব কম, ইন্ডিভিজুয়াল মানে প্লেয়ার বের করে নিয়ে আসে প্লেয়ার খুব কম। এখন দলগতভাবেই খেলা হয়, টোটাল ফুটবল হয়। তো টোটাল ফুটবলের উপর ডিপেন্ড, কারণ টোটাল ফুটবল যদি ভালো না হয়, সকল প্লেয়ার যদি ভালো না খেলে, তারা জিতাটা মুশকিল। এই দলটাতে বীজ বপন করা হচ্ছে, কিন্তু আমি মনে করি যে মানে আমার লোকাল প্লেয়ারদেরকে আরও বেশি সুযোগ দেওয়া উচিত এবং তাদেরকে তাদের ফুটবলকে ভালো করার জন্য আরও যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নেওয়া উচিত। ফিনিশিং দুর্বলতা বাংলাদেশের ফুটবলের পুরনো রোগ। একজন নাম্বার 9-এর অভাবে ভুগছে দল। টিম কম্বিনেশনে ঘাটতি দেখছেন সাবেক জাতীয় ফুটবলার এমিলি ও বিপ্লব। বর্তমান দলটার প্রয়োজন আরও পরিচর্যা, মত ফুটবল অনুরাগী দর্শকদের। আমাদের টিম কম্বিনেশন বাড়াতে হবে, আমাদের স্ট্রাইকিং পজিশনের কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে হবে, কারণ আপনি যে চান্সগুলি পাচ্ছেন আলটিমেটলি ওই জায়গাটাতে কিন্তু আমাদের প্লেয়ার থাকছে না বক্সের ভিতরে, এটা থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের গোলকিপিং পজিশন এবং ডিফেন্স, এই বিটুইন যে লাইনটা, এই লাইনটাতে আমার কাছে মনে হয় অনেক মিস্টেক আছে। এই মিস্টেকগুলি আপনার রিকভার করতে হবে। দল হিসাবে, একটা পরিণত দল হিসেবে ডে বাই ডে আমরা ইমপ্রুভ করছি। আমার মনে হয় কিছুটা সময় দিলে আমার মনে হয় এই দলটাই আমার মনে হয় ইন ফিউচার আমরা ভালো কিছু করতে পারবো। অবশ্যই ফিনিশিংয়ে ঘাটতি আছে, আমাদের নাম্বার 9-এর অভাব আমরা অনেক দিন অনুভব করছি। তো একটা নাম্বার 9, সুপার নাম্বার 9 অবশ্যই প্রয়োজন আমাদের টিমের জন্য। আমাদের স্ট্রাইকার রাকিবের স্পিড এবং ড্রিবলিং তার অনেক এক্সিলেন্ট। কিছু কিছু জায়গায় দেখা যায় যে তার মিসের পরিমাণ থাকে, দেখা যায় শিওর গোলগুলিও মাঝে মধ্যে সে মিস করে ফেলে। তো এই জায়গায় হালকা একটু টিউনিং করলে, কারণ আমাদের ফরেন প্লেয়াররা বেশ কিছু ভালো ভালো মিডফিল্ডার অ্যাড হয়েছে, হ্যাঁ। তো এখন এদেরকে যদি আমরা কম্বিনেশন করে একজনকে আগে পিছে করে, এবং এটা আসলে কোচদের মাথায় আছে যে এই জিনিসটাকে কম্বিনেশন করে সাজাবে, এবং আমরা আশা করি যে এই প্রবলেম সলভ হবে। আর ডিফেন্সের যে ব্যাপারটা, ডিফেন্সে আমরা মাশাআল্লাহ আমাদের ডিফেন্স খুবই ভালো।
দেশের ফুটবলের নিয়মিত খোঁজ রাখা দর্শকদের মতে নজর দিতে হবে তৃণমূলে প্রতিভাবানদের খুঁজে বের করতে হবে ভবিষ্যতের জন্য। মেন কথা হলো আমাদের ঘরোয়া লিগের যে কাঠামোগুলো সেগুলো সর্বপ্রথম উন্নয়ন করতে হবে। আপনি দেখেন আজকে হামজা চৌধুরী সমিতি নিয়ে আসছেন, এরা তো বেশি দিন সার্ভিস দিবে না, 2-4-5 বছর, এর পরবর্তী নেক্সট লেভেলে কারা নিয়ে যাবে আপনাকে? বাংলাদেশে ঘরোয়া লিগে অনেক ভালো ভালো ফুটবলার আছে, সেটা তুলে আনার ব্যবস্থা করতে হবে। আমাদের এখানে স্ট্রাইকিং জন্য তো তেমন নাই। দেখেন হামজা চৌধুরী কিন্তু মিডফিল্ডার, তাকে কি করা হয় আপনার উপরে এসে গোল করা লাগে। আমরা এখানে খুবই দুর্বল জায়গায় পড়ে আছি, তবে আমাদের এগুলো উন্নয়ন করতে হবে, এভাবে থাকলে হবে না। এখানে আমাদের একদম গ্রাম পর্যায় থেকে আগে যেভাবে প্লেয়ার তৈরি হতো, এই যে তুলে নিয়ে আসার বিষয়টা আগে বিকেএসপির মাধ্যমে এই কাজটা করা হতো। আমি আশা করি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবারে কাঠামো ভিত্তিক একদম গ্রাম পর্যায় থেকে তরুণ প্রতিভাকে তুলে নিয়ে আসার ব্যাপারে যথাযথ পদক্ষেপ রাখবে এবং এই হামজাদেরকে দেখে আমাদের গ্রামের যে সমস্ত ছেলেপেলেরা অনুপ্রাণিত হবে যে আমিও একদিন হামজা হব। বর্তমান যে টিমে আশা করি তারা থাকবে, আরও 2-4 জন আসতেছে। আপনারা দেখছেন যে এই যে MLS যে দলগুলো আছে, সুলিভান 2 ভাই, তারা যদি আসে আলহামদুলিল্লাহ বাংলাদেশ এশিয়ার মধ্যে বেস্ট টিম হবে। এছাড়াও বাংলাদেশের যে প্লেয়ারগুলো বর্তমানে আছে তারা আগে থেকে অনেক ওভারকাম করেছে, অনেক। সো এই ধারাবাহিকতা যদি আমরা অব্যাহত রাখতে পারি ইনশাল্লাহ আমরা সামনে ভালো করবই করব। এশিয়ান কাপ আছে বাংলাদেশের পরের ম্যাচ আগামী অক্টোবরে, তার আগে সেপ্টেম্বরে আছে ফিফা উইন্ডো। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আর কোনো ম্যাচ এত আলোড়ন তুলেনি, কিন্তু অনেক আশা জাগিয়েও ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা জিততে পারেনি লাল সবুজের দেশ। প্রবাসী ফুটবলারের হাট বসিয়েও সিঙ্গাপুরের জুজুর ভয় এড়াতে পারল না। এই ম্যাচ থেকে বাংলাদেশ কি পেল আর কি পেল না মেলানো হচ্ছে সেই হিসাব। ফলাফল যাই হোক, এই ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। শুধু ঢাকাই নয়, হাইপ ছিল দেশের সব প্রান্তেই। পরাজিত ম্যাচে বাফুফের প্রাপ্তি ওইটুকুই। ফুটবলের বারুদ ঠাসা প্রাণের স্টেডিয়ামে প্রয়োজন একটা স্ফুলিঙ্গের। দেশের ফুটবলের মশার হাতে 4 প্রবাসী, হামজা, সমিত, ফাহমেদুল, তারিক, কাজী, রবে। ঢাকা স্টেডিয়ামে দর্শক ঢল। ফুটবল জোয়ারে মেতেছে প্রত্যন্ত অঞ্চলও। হামজা চৌধুরী সিলেটের সন্তান, 4 দেশে জায়ান্ট স্ক্রিনে হাজারো দর্শকের উৎসুক চোখ। ম্যাচ হারলেও জিতে গেছেন দেশের ফুটবলাররা, হেরেছেন দর্শক হৃদয়। আমরা বিগত সময় দেখেছি, আমরা আর্জেন্টিনা, ব্রাজিল সাপোর্ট করেছি, কিন্তু বিগত সময় আমাদের সিলেটের গর্ব আমরা হামজা চৌধুরী আমাদের বাংলাদেশে আসার কারণে আমাদের টিমের যে স্ট্যাটাস, টিমের যে হাইপ, সেটা অনেকাংশে বেড়ে গেছে। আমরা আমাদের দেশকে সামনের দিকে আমাদের স্বপ্নের দিকে নিয়ে পৌঁছে নিয়ে যেতে পারবো। যে আমাদের বাংলাদেশের টিম এত স্ট্রং হয়েছে, এশিয়ার মাঝে মোটামুটি সবচেয়ে ভালো টিম আমাদের বাংলাদেশ। প্রজন্ম জেনারেশনে ফুটবলের আগ্রহ খুব একটা বেশি দেখা যায়। আমরা বাংলাদেশের ফুটবলকে চাই যে ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হোক, এটা আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা। দীর্ঘদিন এদেশের ফুটবলে চলেছে খরা। চাতক চোখে তাকিয়েছিল ফুটবল প্রেমীরা। বিপ্লব এমএলএদের চাওয়া এমন জোয়ারে যেন আবার না আসে ভাটার টান। আমাদের যে একটা ফুটবলের জোয়ার এসেছে, সাপোর্টাররা মাঠে আসছে, তাদেরকেও তো আমাদের কিছু দিতে হবে। হ্যাঁ, তো রেজাল্টের চিন্তা যদি করি, আমরা সব কিছুই ঠিক ছিল। স্কোরিং আমরা যদি না করতে পারি তাহলে অবশ্যই আমরা বাজে গোল কনসিড করব, সেটাই হয়েছে ম্যাচে। দেখেন, এক্সপেকটেশনটা আমাদের সবার ছিল, আমরা চাইছিলাম যে ম্যাচটা জিতবে আর কি। তো সেইখান থেকে আসলে ম্যাচটা ড্র হলেও কিন্তু এক্সপেকটেশন অনুযায়ী মানুষ তারপরও কিন্তু এনজয় করেছে ম্যাচটা। বাট আমার কাছে মনে হয় এত তাড়াতাড়ি হতাশ হওয়ার কিছু না। আমরা আসলে দল হিসেবে, একটা পরিণত দল হিসেবে ডে বাই ডে আমরা ইমপ্রুভ করছি। ম্যাচটা কেন হারলো বাংলাদেশ? চলছে তার চুলচেরা বিশ্লেষণ। কেউ দেখছেন সমন্বয়ের অভাব, কারো চোখে অভিজ্ঞতার ঘাটতি। টিম কম্বিনেশনে বড় একটা প্রবলেম ছিল, এবং আপনার যখন স্ট্রাইকার থাকবেন, আপনি রাকিবকে দিয়ে স্টার্ট করিয়েছেন। রাকিব যখন গোল করেছে, আপনি রাকিবকে কি করেছেন? রাইট ব্যাকে দিয়েছেন। এটা আমি বলবো যে কোচের একটা বড় মিস্টেক। আপনি দেখেন, রাকিব গোল করার পরে রাকিব স্ট্রাইকারে থাকবে, প্রয়োজন আপনি শাহরে রেমনকে রাইট ব্যাকে দেন, রাকিবকে আপনি সামনে রাখবেন, বিকজ সে তো স্কোরার। তাকে কী করলেন? আপনি রাইট ব্যাকে দেন। এটা আমি বলবো যে টোটালি কোচের একটা মিস প্ল্যানিং, এবং এই মিস প্ল্যানিংয়ের কারণে আপনার ম্যাচটা হেরে গিয়েছেন। যদি 2 গোল রিসিভ না করতাম ওই ধরনের, তাহলে আমরা ম্যাচটা হয়তো 1 পয়েন্ট নিয়েও বেরোতে পারতাম। তো আমার মনে হয় রাকিবের বেস্ট জায়গাটা হলো রাইট উইং। তো আমার মনে হয় সে রাইট উইং দিয়ে যদি খেলে তাহলে আমাদের জন্য বেটার হবে। ফুটবল কর্তারা যদিও তুলছেন তৃপ্তি ঢেকুর, প্রবাসীদের গায়ে বুনছেন ভবিষ্যতের সুখ স্বপ্ন। ঢাকা জাতীয় স্টেডিয়ামে আমরা যা দেখেছি, এত ফুল হাউস, এইরকম সাপোর্ট, আপনি মার্কেটিং বলেন, ব্র্যান্ডিংয়ে বলেন, অনেক নতুনত্ব দেখেছেন, এই সব কিছুই কোয়াইট পজিটিভ। অফকোর্স আমাদের রেজাল্ট যদি পরে আসতো আমরা আরও খুশি হতাম, বাট অ্যাগেইন দিস ইজ নট দ্য এন্ড। আমাদের আরও 4টা ম্যাচ আছে ইনশাআল্লাহ। সো লেট আস সি। আমাদের টিম ফুললি স্পিরিটেড, ফুললি কমিটেড, আমি মনে করি দে হ্যাভ গিভেন দেয়ার বেস্ট। দর্শকরা যেভাবে খেলাটা দেখেছে, ডেফিনেটলি অনেক নতুনত্ব ছিল। আরও অনেক কিছু কাজ করার আছে, যেটা আমরা সামনে করবো। আমরা আমাদের কাজ চালিয়ে যাব। ম্যাচটা জিতলে হতো সোনায় সোহাগা। প্রবাসীদের হাত ধরে উঠেছে ফুটবল উন্মাদনা। জ্বালানির যোগানের দায়িত্ব এখন বাফুফের।
মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট দলের এবারের মিশন শ্রীলঙ্কা। আমিরাত ও পাকিস্তান সিরিজের বিপর্যয়কে পেছনে ফেলে এবার লাল বলের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে পা রাখবেন নাজমুল শান্তরা। যদিও টেস্ট, ওয়ানডে এবং টি-20তে লঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজই খেলবে দল, কিন্তু টাইগাররা কি টাইগার হয়েই লঙ্কা থেকে ফিরবে? বাংলাদেশ ক্রিকেটে $1,000,000 প্রশ্ন এখন এটি। 2 মাস পর আবারও সাদা পোশাকে খেলতে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে 2টি টেস্ট ম্যাচ খেলতে শুক্রবার প্রথম ধাপে দেশ ছাড়বে টাইগাররা। 2টি ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সবশেষ টেস্ট সিরিজে জিম্বাবুয়ের সাথে 1-1 ড্র করেছিল বাংলাদেশ, তাই এই ম্যাচকে ঘিরে ব্যাটিং অর্ডারের বাড়তি প্রস্তুতি নিয়েছে শান্তরা। এই সিরিজের জন্য পর্যাপ্ত প্রস্তুতির সময় না পাওয়ায় কিছুটা হতাশ বাংলাদেশ অধিনায়ক। প্রিপারেশন যদি বলেন, আমার মনে হয় প্রিপারেশনটা মোটামুটি ভালোই হয়েছে, বাট হ্যাঁ এটা বলবো যে আর একটু বেটার হতে পারতো। পাকিস্তান সিরিজটা একটু ডিলে হইলো, যার কারণে একটু সময়টা কম পাওয়া গেছে কিছু ক্ষেত্রে, বাট এক্সকিউজ হিসেবে এটা দিতে চায় না। বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন হয়েছে। শ্রীলঙ্কায় টেস্টে আমরা এর আগে জিতেছি, সো আশা করব যে এবারও ভালো কিছু হবে ইনশাল্লাহ। সর্বশেষ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ 4টি ম্যাচ জিতে 7 থেকে শেষ করেছিল। তাদের নিচে ছিল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এবার জয়ের সংখ্যা আরও বাড়ানোর লক্ষ্য শান্তর। এটা তো অনেক বড় স্বপ্ন। এত দূরে যদি আমি এখনো চিন্তা করি তাহলে আসলে বোকামি হবে আমার কাছে মনে হয়। ছোটভাবে যদি আমরা আগাইতে পারি তাহলে খুব ভালো, কারণ আপনি যদি দেখেন আমরা যখন শুরু করেছিলাম এর আগের সার্কেলে আমরা 1টা ম্যাচ জিতেছিলাম, গত সার্কেলে আমরা 4টা ম্যাচ জিতেছি। সো আমাদের একটু ইমপ্রুভ হয়েছে। সো টার্গেট থাকবে যে এই সার্কেলে কিভাবে আরও 2-3টা ম্যাচ বেশি জিততে পারি। সো যদি আমরা এভাবে ছোট চিন্তা করে আগাতে পারি, কেননা একটা সময় হয়তো বাংলাদেশ টিমও একদিন ফাইনাল খেলবে। বাট খুব ইম্পর্টেন্ট যে আমরা এই বছর, এই নেক্সট 2 বছরের মধ্যে গত বছরের থেকে কিভাবে বেটার রেজাল্ট করতেছি। গত কিছুদিন ধরেই মাঠে ও মাঠের বাইরে টালমাটাল অবস্থা বাংলাদেশ ক্রিকেটের। আগামী 17 জুন গলে শুরু হতে যাওয়া টেস্টে ভালো পারফরমেন্স দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করার মিশন টাইগারদের। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। মিশন বিশ্বকাপ 2026 দ্বিতীয় ম্যাচেই সফল কার্লো আনসেলোতি প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপ টিকিট নিশ্চিত হলো 5 বারের চ্যাম্পিয়নদের। জয়ের ব্যবধান 1 হলেও ব্রাজিল ফিরছে চ্যাম্পিয়নদের ছন্দে, এটাই বড় কথা। গতিময় পরিকল্পিত ফুটবলে খেলেছে সেলেসাওরা, তবে বরাবরের মতো গোলের সুযোগ মিস। হেক্সা জয়ের স্বপ্ন পূরণে ব্রাজিলের এই রোগ সারাতে হবে এখন ডাক্তার আনসেলোতিকেই। বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলই একমাত্র দেশ সব আসরেই খেলেছে। এবার বাছাই পর্বে 15 রাউন্ড পর্যন্ত চতুর্থ স্থানে থাকায় প্রায় নিশ্চিত ছিল চূড়ান্ত পর্বে। তবে 16তম রাউন্ডে ভিনিসিয়াস জুনিয়রের লক্ষ্যভেদে ঘরের মাঠে প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে টিকিট হাতে পেয়েছে ব্রাজিল। এই জয়ে ব্রাজিলের সব আসরে খেলার রেকর্ড অক্ষুণ্ণ থাকলো, যদিও অনেকদিন ধরেই খুঁজে পাওয়া যাচ্ছে না ব্রাজিলের ছন্দময় ফুটবল। লাতিন অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করতেও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ভাগ্য বদলাতে সেলেসাওদের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল কার্লো আনসেলোত্তির হাতে। নিজেদের ইতিহাসে প্রথম বিদেশি কোচের অধীনে বহুদিন পর পুরনো ছন্দে ফিরেছে ব্রাজিল। আনসেলোত্তির দল উপহার দিয়েছে গতিময় ও আক্রমণাত্মক ফুটবল। ম্যাচে 73% বল দখলে রেখে ব্রাজিল শট নেয় 11টি, যার 4টি ছিল লক্ষ্যে। আক্রমণে গেলেও প্যারাগুয়ের লক্ষণ ভাঙতে পারছিল না তারা। শেষ পর্যন্ত ম্যাচের 44 মিনিটে ভিনিসিয়াস এর গোলে বিশ্বকাপ নিশ্চিত করে 5 বারের চ্যাম্পিয়নরা। 16 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে 3 নম্বরে। সমান ম্যাচে 35 পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। 31শে মে শেষ হয়েছে ইউরোপিয়ান ফুটবলে ঘরোয়া মৌসুম। এরপরই দল বদলের বাজার উত্তপ্ত। 14 জুন শুরু হওয়া ক্লাব বিশ্বকাপের পরই দল বদলের বাজার আরও উত্তপ্ত হয়ে উঠবে। ইউরোপের বড় ক্লাব যারা গত মৌসুমে ব্যর্থ হয়েছে, এবার সেই ক্লাবগুলো যেমন রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি, ম্যান ইউনাইটেড, লিভারপুল, এসি মিলান ডলার, পাউন্ড, ইউরোর বস্তা নিয়ে মাঠে নেমেছে। শক্তিশালী দল গঠন করে ঝাঁপিয়ে পড়বে নতুন মৌসুমে। দলবদলের বাজারে এখন পর্যন্ত সবচেয়ে দামি তারকা ব্রাজিলের ফরওয়ার্ড ম্যাথিউস কুনহা। ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের 26 বছর বয়সী এই তারকা এবার ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন 62.5 মিলিয়ন পাউন্ডে। প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব ম্যান ইউ এবার 15তম স্থানে থেকে লিগ শেষ করেছে। গত কয়েক বছরের মধ্যে এটি রেড ডেভিলসদের সবচেয়ে বড় বিপর্যয়। একজন ভালো মানের স্ট্রাইকারের অভাবে ভুগছে ক্লাবটি। সে লক্ষ্যে উলসের হয়ে গত 2 মৌসুমে 65 ম্যাচে 27 গোল করেছেন অ্যাথলেটিকো মাদ্রিদের সাবেক এই তারকা। ব্রাজিলের এই ফরওয়ার্ডকে অনেক বড় অঙ্কে কিনে রেড ডেভিলসরা নতুন মৌসুমে বড় স্বপ্ন দেখছে।
নেদারল্যান্ডসের তরুণ তুর্কি ডিন হুইসেনকে 50 মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ এই গোলদাতাকে বোর্নমাউথ থেকে দলে নিতে চুক্তি শর্ত অনুযায়ী তার প্রথম ক্লাব জুভেন্টাসকে 10 ভাগ এবং মালাগাকে 5 ভাগ অর্থ প্রদান করতে হয়েছে রিয়ালকে। বেলজিয়াম কিংবদন্তি কেভিন ডি ব্রুয়েনের স্থানে একজন দক্ষ মিডফিল্ডার খুঁজছিলেন ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা। শেষ পর্যন্ত এসি মিলান থেকে ডাচ তারকা তিজানি রেজেন্ডার্সকে 46.5 মিলিয়ন পাউন্ডে কিনেছে ম্যান সিটি। মিলানের হয়ে 54 ম্যাচে 15 গোল করা ছাড়াও আক্রমণের উৎস তৈরিতে একজন অভিজ্ঞ ফুটবলার তিজানি। ডাচ জাতীয় দলের হয়ে 23 ম্যাচ খেলে দলের অপরিহার্য হয়ে উঠেছেন তিজানি। তাকে নিয়ে এখন বড় স্বপ্ন দেখছে ম্যান সিটি। ফ্রান্স জাতীয় দল ও ক্লাব দল নিসের সেন্টার ব্যাক ক্লেয়ার তোডিবোকে 35.4 মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছে ইংলিশ ক্লাব ওয়েস্ট হাম। ইংলিশ প্রিমিয়ার লিগে 14তম স্থানে থাকা দলটি রক্ষণভাগী শক্তি বাড়াতে দলে নিয়েছে এই ক্যারিবীয় ফুটবলারকে। ওয়েস্ট হামের হয়ে লোনে এক মৌসুমে 27 ম্যাচ খেলেছিলেন তোডিবা। ম্যান সিটি রায়ান আইত নুরিকে দলে নিয়েছে 36.5 মিলিয়ন পাউন্ডে। তার সাথে 5 বছরের চুক্তি হয়েছে ইংলিশ ক্লাবটির। ফ্রান্সে জন্ম নেওয়া আলজেরিয়ান জাতীয় দলের 24 বছর বয়সী লেফট ব্যাক রায়ান আইত নুরিকে নিয়েই ক্লাব বিশ্বকাপে খেলবে পেপ গার্দিওলার দল। ফ্রান্সের অলিম্পিক লিওর তরুণ প্লেমেকার রায়ান শেরকিকে 30.5 মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছে ইংলিশ ক্লাব উলভস। ব্রাজিলের ফরওয়ার্ড ম্যাথিউস কুনহাকে ম্যান ইউনাইটেডের কাছে 62 মিলিয়ন পাউন্ডে বিক্রি করে রায়ান শেরকিকে কিনেছে উলফ। রায়ান শেরকি একজন অ্যাটাকিং মিডফিল্ডার, আক্রমণ উৎস তৈরিতে একজন দক্ষ খেলোয়াড়। 21 বছরের এই তরুণকে নিয়ে বড় স্বপ্ন দেখছে উলভস। ম্যানচেস্টার সিটির একাডেমির প্রোডাক্ট 22 বছরের ফরওয়ার্ড লিয়াম ডেলাপ এই মৌসুমে দল বদলে ইংলিশ ক্লাব ইপসুইচ থেকে চেলসিতে যোগ দিয়েছেন 30 মিলিয়ন পাউন্ড ট্রান্সফারে। ইংল্যান্ড যুব দলের এই তরুণ তুর্কি ইপসুইচের হয়ে গত মৌসুমে 37 ম্যাচে করেছেন 12 গোল। আক্রমণের শক্তি বাড়াতে চেলসি এবার ভরসা রাখছে তরুণ লিয়াম ডেলাপের উপর। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। বাংলাদেশের শ্রীলঙ্কা সফর দিয়ে শুরু হচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র। একই সময় লর্ডসে চলছে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় ফাইনাল। সেখানে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম 3 চক্রে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া, যারা এই নিয়ে দুবার ফাইনাল খেলেছে এবং দ্বিতীয় আসরে চ্যাম্পিয়নও হয়েছে। নিউজিল্যান্ড প্রথম আসরে ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছে, তবে দুর্ভাগা দল ভারত, যাদের প্রথম 2 আসরে ফাইনালে খেলে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। অন্যদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থা বড়ই করুণ। 9 দেশের এই আসরে বাংলাদেশ প্রথম 2 চক্রে নবম এবং তৃতীয় আসরে সপ্তম হয়েছে। এবার চতুর্থ চক্রে সেরা 6 থাকার চ্যালেঞ্জ নাজমুল শান্তদের। সবাই ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন, স্পোর্টস টাইম। আল্লাহ হাফেজ।